নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আপনাদের দেখাবো একটা ছোট শহরের বাসিন্দা 17 বছরের একটি মেয়ে রচনা গুপ্তার উপর বাড়ির কাছেই সমাজ বিরোধীদের দ্বারা হওয়া ঘৃণ্য অত্যাচারের কাহিনীর দ্বিতীয় তথা শেষ ভাগ। 2013 একটা উচ্চ পর্যায়ের বৈঠকে কয়েকজন এক্সপার্ট ধর্ষণের আইনে পরিবর্তন করার আলোচনা করছেন। গল্পটা ফিরে যাচ্ছে 2001-এ, যখন একজন ডিফেন্সের উকিল ধর্ষণের শিকার রচনা গুপ্তাকে ক্রস এক্সামিন করার দাবি জানাচ্ছেন। কিন্তু মানসিক আঘাতে ভেঙে পড়া রচনা আদালতে আসার অবস্থায় নেই। যে হাসপাতালে রচনার চিকিৎসা হচ্ছে সেখানকার ডাক্তাররা বলেন রচনার অবস্থার বিষয়ে মেডিকেল সার্টিফিকেট দিতে তারা রাজি আছেন, কিন্তু ওকে এই অবস্থায় কোর্টে পাঠাতে রাজি নন। রচনার বাবা রামেশ্বর গুপ্তা এটা জেনে ভেঙে পড়েন যে ভবিষ্যতে রচনা হয়তো সম্পূর্ণ সুস্থ হবে না। 4 বছর আগে 1997-এ রচনা তার সাথে হওয়া বর্বর অত্যাচারের ফলে মানসিক আঘাত আর ডিপ্রেশনে আক্রান্ত হয়েছে। এমন একটা অত্যাচার যা 17 বছরের রচনা গুপ্তার উজ্জ্বল ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। একটা ছোট শহরের বাসিন্দা রচনা আর তার ছোট বোন রোজ স্কুল থেকে বাড়ি ফেরার সময় পাড়ার দোকানদাররা তাদের উদ্দেশ্যে জঘন্য টিটকিরি আর মন্তব্য করত। রচনা একজন সাহসী মেয়ে ছিল। সে পাড়ার কার্পেন্টার, ইস্ত্রিওয়ালা আর পানওয়ালার এই নোংরা মন্তব্যের উত্তর দিতে ভয় পেত না। কিন্তু রচনার মা সুনিতা ওকে এই সমাজ বিরোধীদের এড়িয়ে চলার পরামর্শ দিলেন। তার মা মনে করতেন এই নোংরা লোকগুলো যা খুশি করতে পারে আর ওনার মেয়ের ক্ষতি করতেই পারে, তাই ওদের থেকে দূরে থাকাই ভালো। রচনা নিজের রাগটা চেপে রেখেছিল, কিন্তু পরের দিন ওই দোকানদারদের ব্যবহারে বিরক্ত হয়ে সে ওখানে থাকা সমাজবিরোধীদের মধ্যে গুফরান নামের একজনকে থাপ্পড় মেরে দেয়। মনে হচ্ছিল মামলা এই থাপ্পড়ের পরেই শেষ হয়ে যাবে, কিন্তু গুন্ডারা এই ঘটনা থেকে কোনো শিক্ষা নিল না। এদিকে এক্সপার্টদের বৈঠকে তাদের চিফ এই ব্যাপারে জোর দিলেন যে আইন পরিবর্তন করার থেকে দরকারি হচ্ছে মেয়ে আর মহিলাদের সুরক্ষা শক্তিশালী করা, যাতে তাদের এমন কোনো অপরাধের শিকার হবার আগেই বাঁচানো যায়। উনি জোর দিয়ে বলেন অত্যাচার, অশ্লীল ব্যবহার, অসভ্যতার মতো অপরাধগুলোকে সমূলে নষ্ট করাই এখন দরকার। আইনের হস্তক্ষেপ অপরাধ হবার পর হয়ে থাকে, কিন্তু দরকার হচ্ছে আইন অপরাধ হবার আগেই সেটাকে আটকাক। এদিকে 1997-এ রচনার বাবা তার মেয়েদের সাথে হওয়া অসভ্যতার কথা তখন জানতে পারেন যখন পাড়ার একটা দোকানদার অশ্লীল ভাষায় লেখা একটা চিঠি ওনার বাড়িতে দিতে যায়। চিঠির নোংরা ভাষা দেখে রচনা তার বাবাকে অনেক দিন ধরে চলা এই অসভ্যতার কথা বলে। ওর বাবার খুব রাগ হয় যে ওনার স্ত্রী ওনাকে এই ব্যাপারে কেন আগে কিছু বলেননি। রামেশ্বর গুপ্তা প্রচণ্ড উত্তেজিত হয়ে যান আর পাড়ায় গিয়ে দোকানদারদের হুমকি দেন যে ওরা যদি না শোধরায় ফলাফল ভালো হবে না। কিন্তু উনি সতর্ক করার পর দোকানদারদের অসভ্যতা থামার বদলে আরও বেড়ে যায়। এরপর রামেশ্বর পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন ফাইল করেন। একজন পুলিশ সাব ইন্সপেক্টর গিয়ে দোকানদারদের কড়া ভাষায় সাবধান করে ফিরে আসেন। এটাই কি যথেষ্ট ছিল? না, কারণ কিছুদিন পরেই যখন রচনা জগিং করতে বাড়ির বাইরে বেরোয়, কিছু লোক ওকে অপহরণ করে কাছের একটা জঙ্গলে নিয়ে যায়। রামেশ্বর গুপ্তা, ওনার স্ত্রী সুনিতা আর রচনার বোন শ্রুতি খুবই চিন্তিত হয়ে পড়ে। ওকে সব জায়গায় খোঁজা হয়, কিন্তু রচনাকে কোথাও পাওয়া যায় না। পরের দিন পাশের পাড়ার দুজন যুবক ফরিদ আর আসলাম রামেশ্বরের বাড়ি এসে বলে যে রচনা ওদের বাড়িতে আছে আর তার অবস্থা খুব খারাপ। রামেশ্বর আর তার পরিবার ওদের বাড়িতে যান এবং মেয়ের অবস্থা দেখে স্তম্ভিত হয়ে যান। রচনা ভয়ঙ্কর রকম কাঁপছিল। ফরিদার আসলামের মা রুবিনা রামেশ্বরকে বলেন যে রচনা সকালে সূর্য ওঠার আগে ওনাদের দরজা ধাক্কাচ্ছিল। ও মারাত্মক রকম আহত আর বিবস্ত্র অবস্থায় ছিল। অনেক কষ্টে নিজের নাম আর ঠিকানা বলার পর ও মানসিক আঘাতে একদম চুপ করে গিয়েছিল। নিজের মেয়েকে এই অবস্থায় দেখে রামেশ্বর আর তার পরিবারের লোকেরা ভেঙে পড়ে। রচনা কাউকে কিছু বলতে পারছে না। এবার তারপর কি অবস্থা হয়েছে আমার রচনা, চলো না তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে যাই। অবস্থা খুব খারাপ। আমার মেয়ের সঙ্গে কি হয়েছে? সারা শরীরে অনেক ক্ষত রয়েছে। সেক্সুয়াল অ্যাসল্ট বলে মনে হচ্ছে। ট্রিটমেন্ট সেন্টারে ওকে শিফট করা হয়েছে, আর বাকিটা আপনাকে এক্সামিন করার পরে বলতে পারবো। অ্যানাস্থেসিয়া দেওয়া হয়েছে, কিন্তু মেয়েটার অবস্থা খুব খারাপ, প্রচন্ড শকে আছে। যখন এসেছিল তখন জ্ঞান ছিল, কিন্তু কথা বলতে পারেনি। রেপ? হ্যাঁ,
মনে হয় গ্যাং রেপ, খুব ভায়োলেন্ট গ্যাং রেপ। ওর শরীরে অনেক ক্ষত আছে। চলো পেশেন্টকে দেখি। চলুন। আমি অফিস স্টাফদের বলে দিচ্ছি, ওরা পুলিশকে জানিয়ে দেবে। এই গুন্ডাদের আটকানোটা খুব প্রয়োজন। ওরা কোনো রকম জঘন্য অপরাধ করবার আগে ওদের উপর অ্যাকশন নেওয়াটা জরুরি। গুপ্ত সাহেব, ও কি আপনার মেয়ে? ডক্টর, আপনারা একটু এদিকে আসুন। দেখুন, মেয়েটি মানসিকভাবে আঘাত পেয়েছে, ওকে ধর্ষণ করা হয়েছে। গ্যাং রেপ, ওর উপর পাশবিক অত্যাচার হয়েছে। ওর অবস্থা খুব খারাপ। মেয়েটার বয়ান নেওয়া যাবে? আগে না, এখন ওর জ্ঞান নেই। যখন এসেছিল তখন ছিল, কিন্তু খুব শকে ছিল, কিছুই বলতে পারেনি। গুপ্ত সাহেব, আমি কমপ্লেন লিখে নিচ্ছি। আপনাকে কমপ্লেনিয়ার হতে হবে। আই এগ্রি। আমাদের হ্যারাসমেন্টের কেসগুলোতে আরও কঠিন শাস্তি দেওয়ার উপর জোর দেওয়া উচিত। কিন্তু কেউ যদি প্রতিহিংসার দরুন মিথ্যে কমপ্লেন করে তাহলে অনেকগুলো কমপ্লেন জমা পড়বে, আর তখন প্রমাণ করা শক্ত হবে কোনটা আসল আর কোনটা নকল। না, এটা ওয়ান সাইড সলিউশন। তো আপনারা এটা বলতে চাইছেন মহিলারা শত্রুতা মেটানোর জন্য এই আইনের অপব্যবহার করবে? না না, আমি সেটা বলতে চাইনি। এটাই তো এক মিনিট। বললেন। আসলে প্রয়োজন এটা যে আসলে হ্যারাসমেন্টের কমপ্লেন শুধু লেখা নয়, বরং তাকে নিয়ে ফলো আপ করাটাই উচিত। আসল সমস্যাটা ফলো আপে। অস্বীকার করতে পারেন যে আমরা আজ পর্যন্ত এমন অবস্থা তৈরি করতে পারিনি যে কোনো হ্যারাসমেন্টের শিকার হওয়া মেয়ে যে কোনো পুলিশ স্টেশনে গিয়ে নিজের কমপ্লেন লেখাতে পারে, কোনো ভয় না পেয়ে, যে আঙুল ওর উপরে উঠবে না, ওর অভিযোগ কি সিরিয়াসলি নেওয়া হবে। এখানে আমি এটাই বুঝতে পারছি না যে আমাদের ল এনফোর্সমেন্ট অথরিটির একটা ছোট্ট ভুল পদক্ষেপ, ওদের একটা ছোট্ট ভুল যে কোনো বড় ঘৃণ্য অপরাধের জন্ম দিতে পারে। বিকেল 5টা, 5:30 নাগাদ জগিং এর জন্য বেরিয়েছিল, আর ফিরে আসেনি। তারপর আপনি ওকে সব জায়গায় খুঁজেছিলেন? আগে হ্যাঁ, সারা রাত খুঁজেছি, রচনার সমস্ত বন্ধুদের ফোন করেছি। তারপর সকালবেলা টিকমপুর থেকে দুটো ছেলে ফরিদ আর আসলাম এলো। আমরা ওদের সঙ্গে ওদের বাড়ি গিয়ে দেখি ওখানে আমার মেয়ে। আচ্ছা গুপ্ত সাহেব, আপনি ওই দোকানদারগুলোকে সন্দেহ করছেন না তো? আগে হ্যাঁ, যদি আপনার মনে থাকে তো ওদের বিরুদ্ধে আমি আগেও আপনার কাছে অভিযোগ এনেছিলাম, বলেছিলাম যে স্যার অ্যাকশনটা নিন। আমরা ওদের ওয়ার্নিং দিয়েছিলাম গুপ্ত সাহেব। তদন্ত করতে হবে, এটা জানতে হবে যে এর পেছনে ওদের হাত আছে কিনা। ফরিদার আসলামের মা বলেছে যে আপনার মেয়ে ওদের বাড়িতে ভোরবেলা গেছে। হ্যাঁ, কটার সময়? বলেছিলেন বাইরে অন্ধকার ছিল, ওই ভোরবেলা 4টে, 4:30 হবে। এদিকে এসো, এদিকে এসো, এসো তাড়াতাড়ি। স্যার কি হয়েছে স্যার? কাল রাতে তোমরা কোথায় ছিলে? বাড়িতে ছিলাম স্যার। তোমাদের বাড়ি কোথায়? স্যার জয়রাম কলোনির পেছনে দুর্গানগরে স্যার। তুই কোথায় থাকিস? স্যার তিকামপুর বস্তিতে স্যার। ওই মেয়েটাকে তো ওখানেই পাওয়া গেছে। হ্যাঁ স্যার। কাল রাতে মেয়েটার সঙ্গে তোরা কি করেছিস? কোন মেয়ে স্যার? কাল রাতে তো আমি আমার বাড়িতেই ছিলাম স্যার। পিছে ডান্ডা পড়লে না সব বেরিয়ে আসবে। আমি ওই মেয়েটার কথা বলছি যাকে তোরা রোজ টিটকিরি করতিস। সাহেব
আপনারা ওয়ার্নিং দিয়ে যাওয়ার পর থেকে আমরা ওদের দিকে চোখ তুলেও দেখিনি। তুই কোথায় থাকিস? সাহেব, দুর্গানগরে। আর এই পানওয়ালা কোথায় থাকে? স্যারও আসেনি। ওই মেয়েটা রচনা গুপ্ত, ওর অবস্থা কিন্তু খুব খারাপ। সন্ধ্যের মধ্যে কে করেছে থানায় এসে নাম বলে যাবি, তা না হলে এরপরে যা হবে সহ্য করতে পারবি না। আমার ছেলেরা নির্দোষ, আল্লাহ কসম। ওরা শুধু মেয়েটা সাহায্য করেছিল সাহেব। মেয়েটা কোত্থেকে এসেছিল? আমরা কি করে জানবো? স্যার, দরজা ঠকঠক শব্দ শুনে দরজাটা খুলি, তারপর দেখলাম যে মেয়েটা দাঁড়িয়ে আছে। স্যার, আমরা জানি না মেয়েটা কোথা থেকে এসেছিল। স্যার, এই বস্তির পেছনে একটা জঙ্গল আছে, হয়তো ওখান থেকেই এসছে। তোমাদেরকে আমার সঙ্গে যেতে হবে। সাহেব সাহেব সাহেব, আমার ছেলেরা নির্দোষ, ওরা কিচ্ছু করেনি সাহেব। ওরা খালি মেয়েটার বাবাকে খবর দিয়েছিল। এরা যদি নির্দোষ হয়, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। চলো চলো চলো। স্যার, আমরা কি করলাম? কোথায় নিয়ে যাচ্ছে? একটু সময় লাগবে। ওর ক্ষতের ট্রিটমেন্ট তো আমরা করেছি, কিন্তু মেন্টালি রিকভার করতে টাইম লাগবে। মেয়েটা আমার পাথর হয়ে গেছে ডাক্তারবাবু, ও তো কিছুই বলছে না। আমরা জানি ও মানসিক চোট পেয়েছে, ওর কাউন্সেলিং এর প্রয়োজন। হসপিটালের কাউন্সিলর সন্ধেবেলায় আসছেন, ওনাকে বলছি রচনার সঙ্গে দেখা করতে। রচনা, রচনা কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। রচনা কিচ্ছু হয়নি। রচনা, দেখো না, কিছু হয়নি, কিছু হয়নি, তুমি শান্ত হও, কিছু হয়নি। যাও ইঞ্জেকশনটা নিয়ে এসো। রচনা, মা কি হয়েছে? রচনা, শান্ত হও, শান্ত হও। রচনা। মেয়েটা এখান থেকে এসেছিল? জানি না স্যার, হয়তো এখান থেকে এসেছিল। এই বস্তিটা জঙ্গলের খুব কাছে, এর সঙ্গে আর কারা ছিল? স্যার, আমি কসম, আমরা জানি না। স্যার, আমরা কলেজে পড়ি, আর সন্ধ্যাবেলা দেরি করে ফিরি বাড়িতে। আর এই কাণ্ডটা সন্ধ্যের পরেই হয়েছিল। স্যার, এখানে কিছু কাপড় পাওয়া গেছে, দেখে মনে হচ্ছে মেয়েটার। কাপড়টায় রক্ত লেগে আছে, মেয়েটার হতে পারে। তোমাদেরকে থানায় আসতে হবে বয়ান দেওয়ার জন্য। স্যার, আমরা তো মানবিকতার খাতিরে মেয়েটাকে কি সাহায্য করেছো আর কি করনি সব আমি খবর নিয়ে নেব। স্যার, কিন্তু হ্যাঁ, এগুলো দিদিরই জামা কাপড়, সন্ধেবেলাও এগুলোই পড়েছিল। এই কাপড়গুলোকে ফরেন্সিক আর মেডিকেল টেস্টে পাঠাও। স্যার, গুপ্তবাবু, আপনার মেয়ে কি এখন বয়ান দেওয়ার মতো অবস্থায় আছে? ও একটা শব্দ উচ্চারণ করেনি। যখন একটু সেন্সে আসে কাঁদে আর চিৎকার করে। আমরা ওই দুটো ছেলে ফরিদ আর আসলামের বয়ান নিয়েছি, কিন্তু এই ঘটনার একমাত্র সাক্ষী হলো আপনার মেয়ে, যার বয়ান খুব জরুরি। আমি জানি স্যার, এটা ওই মোড়ের মাথার দোকানদারগুলোরই কাজ। রচনা, যা হয়েছে ভুল হয়েছে, অনেক বড় ভুল। আর আমি জানি যে এই ঘটনাটা সত্যই হয়েছে, কিন্তু তুমি যদি আমার সঙ্গে কথা না বলো তাহলে আমি জানবো কি করে যে এটার জন্য কারা দায়ী। আচ্ছা ঠিক আছে, যদি তুমি কথা বলতে না চাও তাহলে আমি তোমাকে কোনো প্রশ্ন করব না। আমি শুনেছি তুমি নাকি খুব ভালো ব্যাডমিন্টন খেলো, চ্যাম্পিয়নও হয়েছ। তোমার বোন শ্রুতি আমাকে বলেছে। আর আমি এটাও জানি যে তুমি নাকি লেখাপড়াও খুব ভালো। তুমি বিটেকের প্রস্তুতি নিচ্ছিলে না?
আচ্ছা আচ্ছা, শান্ত হয়ে যাও। যদি তুমি না চাও আমি তোমাকে কোনো প্রশ্ন করব না, ঠিক আছে? আমি কোনো কথা বলবো না। তুমি কি এখন একটু মিউজিক শুনবে? তুমি কিরকম ধরনের মিউজিক পছন্দ করো? রচনা গুপ্তার অবস্থা খুবই খারাপ ছিল। ওর সাথে যা হয়েছিল সেই জঘন্য অপরাধের খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। কাগজের হেডলাইনে এই খবর দেখে মানুষের মধ্যে ধীরে ধীরে রাগ জমতে শুরু করলো। মানুষ রাস্তায় নামলো আর দোষীদের শাস্তি দেবার দাবি জানাতে থাকলো। তাদের ক্ষোভ নিয়ন্ত্রণ করতে পুলিশ আর প্রশাসন উভয়েই দিশেহারা হয়ে পড়েছিল। শহরে কারফিউ জারি করা হয়েছে। জনসাধারণকে অনুরোধ যে তারা যেন বাড়ির থেকে বাইরে না বেরোন। শহরে কারফিউ জারি করা হয়েছে। জনসাধারণের কাছে অনুরোধ তারা যেন বাড়ির বাইরে না আসেন। স্যার, সিচুয়েশন এখন কন্ট্রোলে আছে। আর স্যার, সন্ধ্যাবেলা কয়েক ঘন্টার জন্য আমরা কারফিউ তুলেও নেব। না স্যার, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করিনি আমরা। মেয়েটার বয়ান নেওয়া যায়নি স্যার। আর এইভাবে যাকে তাকে গ্রেপ্তার করে আমরা পরিস্থিতি আর খারাপ করতে চাই না। আমি ব্যাপারটার গুরুত্ব বুঝতে পারছি স্যার। ইনভেস্টিগেশন অফিসারের হাতে যখনই এই অপরাধের সঙ্গে যুক্ত একজনেরও খবর পাওয়া যায়, আমি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব। সাব ইন্সপেক্টর মুকেশ এই কেসের সমস্ত ডিটেল আপনাকে দিয়ে দেবে। মেয়েটার বয়ান নেওয়া যায়নি, এটাই আমাদের সব থেকে বড় উইক পয়েন্ট। জানি আমি। ইন্সপেক্টর পান্ডে, আপনি যখন এসছেন এই কেসটা খুব স্পিডে এগোবে। অল দ্য বেস্ট। থ্যাঙ্কস। আমার ওই আগের কমপ্লেনটা চাই যেটা মেয়েটার বাবা লিখিয়েছিল। স্যার, আগের কমপ্লেনটা তো আমরা লিখিনি। ঠিক আছে, চৌমাথার সমস্ত দোকানদারদের গ্রেপ্তার করো। যতগুলো লোকের দোকান আছে 1 ঘন্টার মধ্যে সবাইকে এখানে চাই আমার। স্যার, স্যার, এই কেসের ইনভেস্টিগেটিং অফিসারকে পাল্টে দেওয়া হয়েছে। এবার তো আমার পালা। এই কেসটা কতটা সেন্সিটিভ আপনি জানেন? পুরো শহর রাগে জ্বলছে। কিন্তু তার শিকার তো আমিও হচ্ছি স্যার। রেহান, এটা পার্সোনালি নিও না। কথাটা তুমি বোঝার চেষ্টা করো। এটা তোমার ভালোর জন্য বলছি। ইয়েস স্যার, আই আন্ডারস্ট্যান্ড। দিদি, স্কুলে তোকে সবাই খুব মিস করছে। আর নেহা তোর জন্য কার্ড পাঠিয়েছে। দেখ, গেট ওয়েল সুন। এই দেখ কি সুন্দর না? দিদি, আমার সাথে চেস খেলবি? যদিও আমি জানি তুই আমাকে হারিয়েই দিবি। আমি আর এখন ওই রাস্তাটা দিয়ে আসি না। ওখানকার সব দোকানগুলি বন্ধ হয়ে গেছে। পুলিশ ওদের সবাইকে অ্যারেস্ট করে নিয়েছে। কাপড় থেকে পাওয়া ব্লাড স্যাম্পলস মেয়েটার সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। আর অনেকগুলো সিমেন্ট ট্রেসেসও পেয়েছি, আর সেটাও অনেক বেশি। আমার প্রত্যেকের নাম চাই, প্রত্যেকের নাম। তোদের মধ্যে যে কোনো একজন কেউ মুখ খুললে তাদের সব পরিষ্কার হয়ে যাবে। আর আমি যে কোনো একজনের মুখ খোলানোর জন্য সব কিছু করতে পারি। আর আমার কথা বিশ্বাস কর, সব কিছু করতে পারি। আর আমি কি করতে পারি সে সম্পর্কে তোদের ধারণাও নেই। তাই তোরা নিজেরাই ঠিক করে নে যে কে আগে মুখ খুলবি। স্যার, স্যার, আমার মনে হয় যে এতে গুফরান আর ইদ্রিসের হাত রয়েছে। স্যার, ঘটনার আগের দিন আফরোজ পানের দোকানে এসেছিল স্যার। স্যার, ও শামীমকে কিছু বলছিল স্যার। স্যার, আমি শুনেছিলাম স্যার। হ্যাঁ, মালটা কবে চাই? আচ্ছা,
দেখছি চেষ্টা করছি ওর মধ্যে। পুলিশের সঙ্গে বস্তির দুটো ছেলেও ছিল, কিন্তু ওরা কিছুই বলতে পারেনি। মেয়েটাও কিছু বলতে পারছে না, আমিও এই খবরটা পেয়েছি। ভালোই হয়েছে। এই আফরোজ গুফরানের ছোটবেলার বন্ধু, যে ইদ্রিসেরও বন্ধু। ওদের সঙ্গে আর কে কে ছিল? স্যার আর ওই শামীম ইদ্রিসের সাথেই কাজ করে। আর ওই আফতাব গুফরানের সঙ্গেই আসতো স্যার। ওদের বাড়ি কোথায়? টিকমপুর বস্তি। এটা সেই জায়গাটা যেখানে মেয়েটাকে পাওয়া গিয়েছিল? হ্যাঁ স্যার। আমার এটা পুরোপুরি বিশ্বাস। এরা সবাই ওই ঘটনার সঙ্গে জড়িত। এই জন্য যতক্ষণ না এরা কেউ মুখ খুলছে যে কবে কোথায় কিভাবে এই অপরাধের প্ল্যানিং হয়েছিল আর কি করে মেয়েটাকে কিডন্যাপ করেছিল, কাউকে ছাড়বে না। হ্যাঁ স্যার। স্যার এই হলো গুফরানের বাড়ি। হ্যাঁ সাহেব। গুফরান কোথায়? জানি না সাহেব, 1 সপ্তাহ ধরে বাড়ি ফেরেনি। এই বাড়িটা? হ্যাঁ স্যার, হ্যাঁ। স্যার, স্যার পুরো বস্তি চাই যে ওরা ধরা পড়ুক। ওদের জন্য পুরো বস্তি বদনাম হয়ে গেছে। মুকেশ, নজরদারি আরো বাড়িয়ে দাও, সবাইকে ধরার ব্যবস্থা করো, কেউ বাঁচতে না পারে। ওদের জীবনটাকে একেবারে নরক করে তোলো। হ্যাঁ স্যার। হ্যালো স্যার, ফরিদ বলছি। বলো। স্যার, ইদ্রিস বাড়ি ফিরেছে। স্যার, স্যার ও বাড়িতে রয়েছে স্যার। এদিকে? হ্যাঁ, এসো। এই যে স্যার। কি হয়েছে স্যার? কি হয়েছে স্যার? নিয়ে চলো একে। চলো চলো স্যার, স্যার কেন ওকে নিয়ে যাচ্ছেন? স্যার, চল স্যার ওকে নিয়ে যাবেন না। স্যার ও কি করেছে স্যার? স্যার চল। আমি সত্যি বলছি সাহেব, আমরা সবাই একসাথে ছিলাম সাহেব। প্ল্যানিং আমার ছিল না সাহেব। তাহলে কার ছিল প্ল্যানিং? গুফরানের সাহেব। সাহেব, ওদের সঙ্গে আর কে ছিল? আফতাব, শামীম আর আফরোজ। সাহেব 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 সাহেব। আর কামরান, খালেদ, শিবা, বেনু, আরিফ। সবাই ছিল সাহেব, সবাই জানতো কি হবে সাহেব। এখন শুধু ওয়ার্নিং দিচ্ছি, পরেও যদি অভিযোগ আসে না, সবার দোকানে লাগিয়ে দেবো সরকারি তালা। চলো। একটা পুচকে মেয়ে সবার হাওয়া বের করে দিয়ে চলে গেল, সবার ইজ্জত তুলে মিশিয়ে দিল। নিজেই স্কার্ট পরে লাফালাফি করে, দোষ চাপাচ্ছে আমাদের ওপরে। কেসটা কিন্তু থানা পর্যন্ত পৌঁছে গেছে। ভয় পাই নাকি? এমন ঝটকা দেব না, মেয়েটাও সারা জীবন কাঁদবে আর ওর বাপও। হ্যাঁ গুফরান ভাই, কিছু একটা করা দরকার। ঠিক আছে, ভেবে দেখি। সাহেব, সাহেব
সবাই জানতো গুফরান কি করতে যাচ্ছে। আমরা মেয়েটাকে তুলেছিলাম সাহেব। জঙ্গলে নিয়ে গেলাম সাহেব, টিকমপুর বস্তির পেছনের জঙ্গলটাতে। এই ঘটনায় গুফরান, আফতাব, আফরোজ, শামীম, তোরা এই 5 জনই ছিলি? না সাহেব, বাকি সবাই ছিল সাহেব। বস্তির আরো 3 জন ছিল সাহেব। নাম বল ওদের তুই। আকাশ, নবীন আর সোহেল ছিল সাহেব। এটা অসম্ভব। আমি এখনই রচনা স্টেটমেন্ট নিচ্ছি না। স্টেটমেন্ট তো দূরের কথা, ও এখন কাউকে চিনতে পর্যন্ত পারছে না। দেখুন ডক্টর, দোষীদেরকে শনাক্ত করা খুবই প্রয়োজনীয়। ওই পানওয়ালা ইদ্রিস নিজের অপরাধ স্বীকার করেছে। রচনার ওকে শনাক্ত করা খুবই প্রয়োজনীয়। আমি ম্যাজিস্ট্রেটের সামনে ওর বয়ানটাকে নিতে চাই। এটা এই কেসের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। দেখুন ডক্টর, দোষীদেরকে শনাক্ত করা খুবই প্রয়োজনীয়। ওই পানওয়ালা ইদ্রিস নিজের অপরাধ স্বীকার করেছে। রচনার ওকে শনাক্ত করা খুবই প্রয়োজনীয়। আমি ম্যাজিস্ট্রেটের সামনে ওর বয়ানটাকে নিতে চাই। এটা এই কেসের জন্য খুবই ইম্পর্টেন্ট। প্লিজ জানি, ও পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত নয়, না হলে শরীর আরো খারাপ হবে। আমি বুঝতে পারছি। স্যার আমি কিছু করিনি স্যার। চল 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 চল, আরে চল, স্যার।
চল। ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন, আমি তো কিচ্ছু করিনি স্যার। আরে স্যার, ছেড়ে চল। দিন। স্যার ছেড়ে দিন স্যার, স্যার আমি কিছু করিনি স্যার। ওঠ, ওঠ, স্যার, ওঠ, আমি কিছু করিনি স্যার। চল। স্যার, আমি কিছু করিনি। সত্যি বলছি স্যার, কিছু জানি না স্যার, সত্যি বলছি স্যার, কিছু জানি না স্যার। স্যার সত্যি জানি না গুফরান কোথায় আছে। সাহেব, আমি কিছু জানি না, আমি খালি ওকে চিনতাম, আর কিছু জানি না স্যার, আর কিছু জানি না। বল বল, হাড় গুঁড়ো করে ছেড়ে দেবো, বল। সাহেব, আমি আপনাকে সব কথা সত্যি সত্যি বলে দিচ্ছি সাহেব, আমি জানি না এই গুফরান কোথায় আছে। আমি যদি জানতাম তো বলে দিতাম সাহেব। বস্তিতে আর ওর বাড়ির লোকেদের উপর নজর রাখো, আমার ওই লোকটাকে চাই। স্যার, যতটা পারবে ততটাই বলবে। যদি ক্লান্ত হয়ে যাও বা যদি মন থেকে বলতে ইচ্ছে না করে তাহলে থেমে যাবে, শুয়ে পড়বে। আমি এখানেই আছি, ঠিক আছে? দেখো রচনা, আমরা এতদিন তোমার অপেক্ষা করেছি, আর তোমার ঠিক হওয়া অবধিও আমরা অপেক্ষা করব। এই জন্য আজকে যতটুকু বলতে পারো ততটুকুই বলো আমাদেরকে। আমি বুঝতেই পারিনি কার হাত ছিল। কেউ আমার মুখটা রুমাল দিয়ে চেপে ধরে। যখন আমার জ্ঞান ফিরল, আমি একটা জঙ্গলে ছিলাম। ওখানে লোক ছিল, আমি জানি না কজন ছিল। ওরা সবাই আমাকে দেখছিল। টর্চের আলোয় আমি কয়েকজনের মুখ দেখেছি। তার হাতে টর্চ ছিল। ইদ্রিস, আফরোজ, আফতাব, শামীম, কামরান, খালেদ, শিবা, বেনু, সোফিয়ার, আরিফ প্রত্যেকেই অপরাধের সঙ্গে যুক্ত। আরও একজন লোক আছে, গুফরান, ওকে এখনো ধরা যায়নি। ওই চৌমাথাতে এদের সবার দোকান রয়েছে, যেখানে ওরা প্রত্যেকদিন মেয়েটাকে উত্ত্যক্ত করত। স্যার আরও 3 জন রয়েছে, আকাশ, সোহেল আর নভীন। এরা 3 জনই টিকমপুর বস্তির, আর এরা 3 জনেই ওই ঘটনাটার সময় ওখান দিয়ে যাচ্ছিল, আর এরাও ওদের সঙ্গে যোগ দেয়। আমার কাছে ইদ্রিস, আফরোজ, আফতাব আর শামীমের কনফেশন আছে, যেটা ম্যাজিস্ট্রেটের সামনে নেওয়া হয়েছে। এটা হলো ভিকটিম রচনা গুপ্তর প্রথম বয়ান, যেটা 18 জুন 1997 রাজপুরনগর জেনারেল হসপিটালে নেওয়া হয়েছিল। রচনাই একমাত্র এই অপরাধের প্রত্যক্ষদর্শী। আর 30 জুন ওরা এখান থেকে চলে যায়। হ্যাঁ স্যার, 30 জুন রচনা নিজের পরিবারের সঙ্গে রাজপুরনগর থেকে নগরপুরে চলে যায়, যেখানে ওর বাবা বদলি নিয়েছিল। এই স্টেটমেন্টটাও রচনা গুপ্তর, যেটা 15 জুলাই 1997 নগরপুর জেনারেল হসপিটালে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নেওয়া হয়েছিল।
চার্জশিট রেডি করো আর কোর্টে ফাইল করো। স্যার, থ্যাংক ইউ স্যার। আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না, আমার থেকে দূরে থাকো, দূরে যাও, দূরে যাও, 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 দূরে যাও। রচনা, কাম ডাউন, কাম ডাউন। রচনা, বেরিয়ে এসো রচনা, বেরিয়ে এসো, বেরিয়ে এসো। কাম ডাউন রচনা। আসবে না, আমার কাছে আসবে না। চার্জশিট ফাইল করা হলো, শুনানি শুরু হলো, কিন্তু রচনার অবস্থার কোনো উন্নতি হলো না। শারীরিকভাবেও ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু মানসিক আঘাত থেকে ও বেরোতে পারছিল না। এই অপরাধ রচনাকে পুরোপুরি ভেঙে দিয়েছিল, শুধু ওকেই নয় বরং ওর পরিবারকেও, যারা সমস্ত সময়ের পাশে ছিল। সারাক্ষণ এই আশা আর এই আকাঙ্ক্ষা নিয়ে যে তাদের রচনা হয়তো একদিন সম্পূর্ণ ঠিক হয়ে যাবে আর এই আঘাত থেকে বেরিয়ে আসবে। 2006 সালে এই কেসের রায় দেওয়া হলো, অপরাধ হবার 6 বছর পর। ডিফেন্সের এই আর্জি অত্যাচারিত মেয়েটির অনুপস্থিতিতে ক্রস এক্সামিন না করলে কোনো প্রমাণ পাওয়া যাবে না, কোর্ট এই আর্জিকে খারিজ করছে। ভিকটিম প্রথমবার তার নিজের বয়ান ইনভেস্টিগেটিভ অফিসারকে হসপিটালে 3 জন ডাক্তারের সামনে দেয়, আর তার দ্বিতীয় বয়ান সেই শহরের হসপিটালে নেওয়া হয় যেখানে তার ফ্যামিলি শিফট হয়েছে, একজন ম্যাজিস্ট্রেটের সামনে। দুটো বয়ানের একে অপরের সাথে মিল রয়েছে, যাতে এটা প্রমাণিত হচ্ছে যে মেয়েটি সত্যি কথা বলছে। আর বাকি রইল মেডিকেল রিপোর্ট, তাতে এটাই প্রমাণিত হচ্ছে যে ওই মেয়েটির এই অবস্থা তার উপরে হওয়া নৃশংস অত্যাচারের জন্যই। প্রসিকিউশন এই অপরাধীদের অপরাধ প্রমাণ সহ উপস্থিত করেছে। এই অপরাধীরা একজন মেয়ের সম্মান নষ্ট করেছে, এমন একটা মেয়ে যার একটা ব্রাইট ফিউচার ছিল, আর এই নারকীয় ঘটনার জন্য তার ভবিষ্যৎটা শেষ হয়ে গেছে। আর এখন হয়তো এই যন্ত্রণা থেকে বেরোতেও দীর্ঘ সময় লাগবে। এই আদালত এই অপরাধীদের ক্ষমার অযোগ্য মনে করছে, বরং কঠিন শাস্তির যোগ্য মনে করছে। এমন শাস্তি যা ন্যায়ের পক্ষে হবে আর এই অপরাধের যোগ্য হবে। এই জন্য এই আদালত এই অপরাধীদের যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে। আর তার সাথে এই আদেশ দেওয়া হচ্ছে যে মেয়েটির চিকিৎসার সমস্ত খরচা এরাই বহন করবে, সেই দিন থেকে যেদিন এই মেয়েটিকে প্রথম হাসপাতালে অ্যাডমিট করা হয়। স্যার, একটা প্রশ্ন আছে, হয়তো আপনার অদ্ভুত লাগবে, তবু অনেস্টলি জিজ্ঞেস করতে চাইছি। করুন। সত্যি কি কিছু পাল্টাবে? সত্যি কি কখনো কিছু পাল্টাতেই হবে। এনাফ ইজ এনাফ। এনাফ ইজ এনাফ। যদি না আমরা এটা বুঝতে পারি, যদি না রিয়েলাইজ করতে পারি কতটা বড় আর গভীর ট্র্যাজেডি এটা, যেটা দেশকে উত্তরাধিকার সূত্রে দিচ্ছি। আর সেই ট্র্যাজেডিটা হলো এটাই যে অপরাধ আটকানোর পদ্ধতিকে প্রয়োগ করার প্রয়োজন মনে করি না। আমাদের এখন প্রয়োজন আগের করা ভুলগুলো থেকে আমরা কিছু শিক্ষা নিই, সেই শিক্ষাটা নিয়ে প্রয়োগ করি। হঠাৎ করে রাগ আর ইনস্ট্যান্ট সলিউশন খোঁজার আমাদের অভ্যেসটা আমাদের ভুলিয়ে দিচ্ছে যে আইনে পরিবর্তন হওয়াটা যতটা জরুরি ঠিক ততটাই জরুরি আইন রক্ষাকারী প্রতিটা সংস্থার ক্ষেত্রেও কন্ট্রোল মজবুত করাটা প্রয়োজনীয়। সমস্যার সমাধানটা সোজা নয়,
শুধু কিবোর্ড থেকে টাচ স্ক্রিন আর টাচ স্ক্রিন থেকে স্মার্টফোনে পৌঁছে যাওয়াটাই সমস্যার সমাধান নয়। জরুরি হচ্ছে এটাই বোঝা যে সত্যি সত্যি অনেক হয়েছে। এই সব অপরাধের জন্য আমরা আমাদের দেশের সরল এবং উপযুক্ত যুব সম্প্রদায়কে আর হারাতে পারবো না। সালে রচনা গুপ্তার মৃত্যু হয়েছিল। পুরো 11 বছর ধরে মানসিক কষ্ট সহ্যের পর ফেরার অপরাধী গুফরান 2004 সালে ধরা পড়ে। 6 বছর ওর বিরুদ্ধে মামলা চলে, আর 2010 সালে গুফরানকেও যাবজ্জীবনের শাস্তি দেওয়া হয়। শহর ছোট হোক বা বড়, রাস্তা চড়া হোক বা সংকীর্ণ, কিন্তু সমস্ত পাড়া, সমস্ত মোড়, সমস্ত গলি দিয়ে যাবার সময় বাড়ির মা বোনেরা নিজেদের কি সুরক্ষিত মনে করেন? প্রতিটি সাধারণ মানুষ, প্রতিটি সোসাইটি, প্রতিটা কলোনি, প্রতিটা অথরিটি এই কথা খুব ভালোভাবেই জানে যে গলির কোন মোড়ে কোথায় অসামাজিক লোকেরা থাকে। এর অর্থ এই নয় যে আমরা আমাদের আশেপাশের সমস্ত লোককে সন্দেহের চোখে দেখব। এটাও নয় যে মোড়ে দাঁড়িয়ে থাকা সবাইকে অপরাধী বা ক্ষতিকারক ভাবব। কিন্তু একটু সতর্কতা, একটু অ্যালার্টনেস দরকার, যাতে অপ্রত্যাশিত কিছু আটকানো যায়, অপরাধ হবার আগেই আটকানো যায়। সমস্ত অপরাধ এমন কিছু পরিবেশ, এমন কিছু পরিস্থিতি তুলে ধরে যেগুলো আমরা সবাই কোনো না কোনো সময় এড়িয়ে গিয়েছি। এর থেকে আমরা কি কিছু শিখতে পারি? সেই শিক্ষা কি আমাদের কোনো কাজে লাগতে পারে? আমাদের সর্বনাশ করে দেওয়া এই অপরাধীদের যন্ত্রণাদায়ক কাজকর্ম বন্ধ করার অন্য কোনো উপায় আছে কি? আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরও একটা নতুন কেস নিয়ে।